নমস্কার, আজকাল .in এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা কথা দিয়েছিলাম আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে, তার রাজনৈতিক জীবন নিয়ে কথা বলবো। তার দ্বিতীয় পর্ব আমরা নিয়ে আসবো। আজকে তার দ্বিতীয় পর্ব। আমাদের সঙ্গে রয়েছেন বরিষ্ঠ সাংবাদিক জয়ন্ত ঘোষাল। জয়ন্তদা, আপনাকে আবার স্বাগত জানাই। আমরা আগের দিন নরেন্দ্র মোদীকে নিয়ে যে কথাটা বলছিলাম, তার মধ্যে আমরা যতদূর পৌঁছেছিলাম ততদূর হচ্ছে তিনি প্রধানমন্ত্রী হওয়ার আগে পর্যন্ত তার যে রাজনৈতিক জীবন, গুজরাট এবং তার আগে বিভিন্ন সংগঠনে কাজ করার অভিজ্ঞতা, সেগুলো নিয়ে যেভাবে নরেন্দ্র মোদী হয়ে উঠলেন। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী হওয়ার যেবার একটা গ্র্যান্ড ক্যাম্পেইন বিজেপির নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে, এবং সেটা প্রায় ঠিকই ছিল, নরেন্দ্র মোদীকে কেন্দ্র করে সেই ক্যাম্পেইনটা পরিচালিত হবে। এটা কেন ঠিক করলো বিজেপি সেই সময়, মনমোহন পরবর্তী সময়ে, যে নরেন্দ্র মোদীকে সামনে রেখেই লড়াইটা করবে? কারণ তার আগে পর্যন্ত নরেন্দ্র মোদী তো খুব বিতর্কের ঊর্ধ্বে ছিলেন এরকম নয়, নানাবিধ সময় নানা রকম বিতর্কে নরেন্দ্র মোদীর নাম জড়িয়েছে। তা সত্ত্বেও মোদীকে সামনে রেখে পরবর্তী সরকার গঠনের কথা বিজেপি কেন ভাবলো সেই সময়টায়? নরেন্দ্র মোদীকে নিয়ে যে বিতর্ক হয়েছে, সেই বিতর্কটাই নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রীর প্রার্থী করতে বিজেপিকে বাধ্য করেছে। তার কারণ বিজেপির যে রাজনৈতিক মূলধন, সেটা হচ্ছে একটা উগ্র হিন্দুত্ব। সেই সময় গোটা দেশ জুড়ে যখন মনমোহন সিং সরকারের বিরুদ্ধে দুর্নীতি, নীতিপঙ্গুতা যখন মাথাচাড়া দিয়েছে, সেই সময় বিজেপির অনেক প্রার্থী ছিল। এমনকি লালকৃষ্ণ আডবাণী নিজেই আর একবার প্রধানমন্ত্রীর প্রার্থী হতে আগ্রহী ছিলেন। রাজনাথ সিং, তিনি দলের সভাপতি, তখন সিনিয়র লিডার অনেকেই ছিলেন। সুষমা স্বরাজ, রাজনাথ সিং, সুষমা স্বরাজ, নীতিন গাডকারি, তিনিও সভাপতি হয়েছিলেন। এরা প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন। একমাত্র অরুণ জেটলি, তিনি নরেন্দ্র মোদীকে সমর্থন করলেন। কেননা অরুণ জেটলির মনে হয়েছিল যে তিনি মাস লিডার নন, তিনি বুদ্ধি দিয়ে আইনজীবী হয়েছেন, তিনি একটা পেশাদ আইডেন্টিটি আছে, তার মাস অ্যাপিল বা মাস অ্যাকসেপ্টেন্স না থাকলে প্রধানমন্ত্রী প্রার্থী হওয়া, উইদাউট মাস অ্যাকসেপ্টেন্স, যতজন দেশের প্রধানমন্ত্রী হিসেবে স্থায়ী হয়েছে, সেটা বাজপেয়ীর ক্ষেত্রে তো ভীষণভাবে প্রযোজ্য ছিল। আডবাণী হতে পারেননি, বাজপেয়ী হয়েছেন। তো পশ্চিমবঙ্গে জ্যোতি বসু মাস লিডারের মাস অ্যাকসেপ্টেন্স থাকে, তখন প্রধানমন্ত্রী প্রার্থী কে হবে, আরএসএস এর একটা ভূমিকা থাকে। তখন দেখা গেল যে হিন্দুত্বের পোস্টার বয় গোটা দেশ জুড়ে এমন একটা নরেন্দ্র মোদীর পক্ষে হাওয়া উঠলো, যেটা বিজেপির পক্ষে আর অন্য কোনো প্রার্থী বাছাই করার কোনো সুযোগই ছিল না। কেননা গোটা দেশের সেই সময় যে অ্যান্টি ইনকাম্বেন্সি মনমোহন সিং এর সরকারের বিরুদ্ধে, আর বিজেপির যে হিন্দুত্বর যে ভোট ব্যাংক, তারা সবাই মিলে মোটামুটিভাবে অলিখিতভাবে, বেসরকারিভাবে নরেন্দ্র মোদীকে ঠিক করে ফেলেছে। সেখানে এটা আর কিছু করার নেই। মানে নরেন্দ্র মোদীর ব্যক্তিগত ক্যারিশমাই এমন জায়গায় পৌঁছে গেছিল যে বিজেপি কার্যত বাধ্য হয়ে মোদীকে প্রধানমন্ত্রী হিসেবে ঠিক করে। একদম। এবং সে বছরের নির্বাচনটা যদি মনে আছে কিনা, মানে সে বছরের নির্বাচনের কোনো স্মৃতি, কোনো কিছু মনে আছে? 2014 সালে নির্বাচন, নরেন্দ্র মোদী ক্ষমতায় এলেন মানে একদম ভৈরব গতিতে, এবং সেই সময় আমরা বলতাম মোদিত্ব, মানে হিন্দুত্ব প্লাস মোদি, এই দুটো নিয়ে হয়েছিল মোদিত্ব, এবং এটা একটা বেশ সাংঘাতিক কড়াপাক। এইটাকে একটা তৈরি করে একটা কড়াপাক মোদিত্বের এই ভোটে 2014-তে প্রচার করা হলো। যে জিনিসটা বিজেপি করে উঠতে এতদিন পারেনি, রাম মন্দির নির্মাণ, এইটা প্রচার শুরু হয়ে গেল যে নরেন্দ্র মোদী এলে রাম মন্দির হবে, নরেন্দ্র মোদী এলে ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি হবে, নরেন্দ্র মোদী এলে কাশ্মীরের 370 ধারা চলে। এই তিনটে ছিল বিজেপির মেন কোর ইস্যু, যেগুলো বাজপেয়ী করতে পারেনি, কেননা তখন মমতা, জয়ললিতা, ডিএমকে নিয়ে সরকার করতে হতো, জোট ছিল।
এই জায়গাটা আমার এখনো মনে আছে, মোহন ভাগবত মধ্যাহ্ন ভোজনে আমাদের সাংবাদিকদের ডেকেছিলেন এবং নরেন্দ্র মোদী এবং লালকৃষ্ণ আডবাণীকে ইস্তফা দিতে বাধ্য করলো। পাকিস্তানের তখন সফরের পর রাজনাথকে প্রেসিডেন্ট করে দেওয়া হলো। আডবাণী তখন চাইছেন যে অনেক হয়েছে, রাম মন্দির অনেক হয়েছে এসব, তখন উনি চাইছেন যে বাজপেয়ী হতে। আমরা বলতাম আডবাণী বাজপেয়ী করণের চেষ্টা, সেটা হলো না। তার কারণ উল্টে আডবাণীর চাকরি চলে গেল। মোহন ভাগবতকে একজন সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে নরেন্দ্র মোদীর ইন্ডিভিজুয়াল ক্যারিসমা যেরকম স্ট্রং, সেরকম উনি কিন্তু আপনাদের কথার অঙ্গুলি হেলনে চলবে না। ইয়েস ম্যান প্রাইম মিনিস্টার তো হবে না যে আরএসএস এর কথায় চলবে। তো আপনারা কি চাইবেন এমন প্রধানমন্ত্রী যে আপনার কথা শুনবে না? এটা তখন উনি বলেছিলেন, আমার এখনো মনে আছে, আমি ছিলাম, উনি বলেছিলেন যে দেখো, একটা কারখানা থেকে অনেক গাড়ি বেরোয়। তো নরেন্দ্র মোদী আরএসএস এর ফ্যাক্টরি থেকেই বেরিয়েছে অনেক গাড়ি। কিছু কিছু গাড়ির হয় যারা খুব ভালো গাড়ি, কিন্তু তাদের সার্ভিসিং এর কস্ট বেশি। তো নরেন্দ্র মোদী আমাদের কাছে একটা মার্সিডিজ গাড়ির মতো, কিন্তু হ্যাঁ তার যে সার্ভিস কস্ট সেটা আমাদের দিতে হবে, তার সেটা কিন্তু তার বদলে আমরা কিন্তু নরেন্দ্র মোদীকে পাচ্ছি। সুতরাং এইটা উনি লজিকটা সেই সময় ভোটের আগে ঠিক 2014, তারপর তো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী চলে এলেন এবং কি দ্রুত উনি প্রধানমন্ত্রী হয়ে যেভাবে ঘুঁটিগুলো সাজাতে লাগলেন, মানে আমি বলবো, মানে আমি যখন উনি 7 আসছি, আর তখন বলতাম আমরা রেসকোর্স রোডের, এখন তো নাম চেঞ্জ হয়ে গেছে, নরেন্দ্র মোদী লোক কল্যাণ নাম দিয়েছেন তার বাড়ির। আমার এখনো মনে আছে প্রচুর ময়ূর ছিল, এখন অতটা ময়ূর একটু কমে গেছে এখন প্রধানমন্ত্রীর বাড়িতে। অনেকে বলে যে অত ময়ূর যারা ছিল তাদেরকে কিছুটা চিড়িয়াখানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এগুলো সব নরেন্দ্র মোদীর সব ব্যাপারই না, ওনার একটা কিছু নিউ প্রজেক্ট, নিউ, মানে আমাদের যেরকম যেটা মনমোহন সিং এর মধ্যে দেখেছি যে ঠিক আছে যা আছে আছে। উনি ইকোনমিক লিবারালাইজেশন করেছেন, সেটা অর্থমন্ত্রী হিসেবে, কিন্তু প্রধানমন্ত্রী হয়ে না ওনার হচ্ছে যে স্টেটাস কোটা রাখাটাই প্রধানমন্ত্রীর কাজ হয়ে দাঁড়ায়। যে বাপা এখানে বেশি কিছু খুঁচিও না, ওখানে ওখানে খোঁচাতে গেলে, ওখানে ইটটাকে ভাঙতে গেলে গোটা বাড়িটা ভেঙে পড়তে পারে, হ্যাঁ যেরকম আছে থাক। এখন খালি প্ল্যান হয় যে আমরা বাড়িটাকে এরকম করে দেবো, ওরকম করে দেবো, আমাদের যেরকম সংসারও হয়, কিন্তু আমরা শেষ পর্যন্ত আর করি না। এক্সিকিউট করতে গেলে এখন অত লোক নেই, কে করবে? মিস্ত্রির বাড়িতে কাজ করলে এখন বাড়িতে সব ঝামেলা, ওদের রোজকার অফিসে ছুটি নেই, থাক বাবা মিস্ত্রিকে পরে ডাকবো, এরকম তো একটা মানসিকতা, মানে এটা প্রোক্রাস্টিনেশন, একটা এক ধরনের পলিটিক্যাল প্রোক্রাস্টিনেশনটা না নরেন্দ্র মোদীর নেই। ও কি করলো আমার এখনো মনে আছে, তখন নরেন্দ্র মোদীর তো মুখ্যমন্ত্রীর সচিবালয়ের লোকেরাই প্রধানমন্ত্রী এখানে এসেছে, তাদের আমি চিনি, মুখ্যমন্ত্রী ওখানে ছিল। ওরা তো জানেই না যে প্রধানমন্ত্রীর বাড়িতে কোথায় ওরা থাকবে, হ্যাঁ কোথায় স্নানাগার, কোথায়, কিছুই জানে না। হ্যাঁ তখন আমার এখনো মনে আছে, আমি ওনাকে বলেছিলাম, নরেন্দ্র মোদীকে, একটা অনুষ্ঠান ছিল বিবেক দেবরায়ের একটা বুক রিলিজ, বিবেক দেবরায় মারা গেলেন, ওনার দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট বুক আফটার 2014 প্রধানমন্ত্রী হওয়ার পর। পঞ্চবটি বলে একটা ছোট্ট প্রাইম মিনিস্টার বাড়ির মধ্যে একটা অডিটোরিয়াম ঠিক নয়, একটা ছোট্ট প্রেক্ষাগৃহ, একটা বাজপেয়ীর সময় তৈরি হয়েছিল, বাজপেয়ী করেছিলেন। তো ওইখানে প্রধানমন্ত্রীকে তাহলে আর বাইরে যেতে হয় না, বুক রিলিজ ওখানেই ডেকে নেন, একটা ছোট্ট সভাগৃহ বলা যেতে পারে। তো সেখানে আমরা গেছিলাম, প্রথম মানে প্রধানমন্ত্রীর ওইটাই ছিল প্রথম অনুষ্ঠান। তো বিবেক দেবরায় বই, অনেকেই সব চেনা পরিচিত, সব অনেকেই ছিলেন। হ্যাঁ আমার এখন মনে আছে জওহর সরকারও ছিলেন, জওহর সরকার তখন প্রসার ভারতী। তখন আমি নরেন্দ্র মোদীকে বলেছিলাম যে আপনি তো প্রধানমন্ত্রী হয়ে গেলেন চিফ মিনিস্টার থেকে, এখন তো আপনি অন্যরকম হয়ে যাবেন, আপনি আর সেই মানুষটা থাকবেন না, কেননা এটা কিছু করার নেই, এটার একটা অদ্ভুত কেমিস্ট্রি আছে, মানে এটা বোধহয় চেয়ারের একটা। তো উনি কিন্তু ডিনাই করেছিলেন। উনি আমাকে বললেন যে তোমার কি আমাকে দেখে অন্যরকম দেখতে লাগছে? বললাম না, অন্যরকম তোমার যদি আমাকে দেখে মনে হয় আমি বদলে গেছি, সেই নরেন্দ্র মোদী নেই, তাহলে আমি বলবো ইয়ে তোমার আঁখ কা প্রবলেম, বড়িয়া ডক্টর দেখো, আই স্পেশালিস্ট। কিন্তু আমি এখন পরে ভেবেছি যে তারপর তো অনেকদিন চলে গেছে, কোথায় 2014, উনি বদলাননি, গোদরার নরেন্দ্র মোদী একই আছে এখনো। উনি কিন্তু
যে দুটো সত্তা হয় তো, প্রধানমন্ত্রী হয়ে গেলে উদার হয়ে যাওয়া, কট্টরবাদটাকে আডবাণীও ভেবেছিল বাজপেয়ী হবে প্রধানমন্ত্রী হব, মোদি তা হয়, যেটা ছিলেন সেটাই আছে। মোদি নিজেই কট্টরবাদী, মোদি নিজেই প্রধানমন্ত্রী, মানে সেই কারণেই তো কিছুটা তার এই আসনে আসা, এবং সেইটাও তো একটা ওনার টিআরপি হিসেবে কাজ করেছিল। মানে এর একটা খারাপ দিক আছে জানো, 2000 যেটা এই 24-এ যে ভোট কমে যাওয়া, হ্যাঁ, মানে এই কট্টরবাদটা দীর্ঘদিন ধরে আমাদের রাষ্ট্রবাদ হিসেবে ভারতীয় মানুষরা তারা কি গ্রহণ করবে, চালাবে কিনা অতদিন। আমি একটা এই প্রসঙ্গ থেকেই পরবর্তীতে আসি। নরেন্দ্র মোদী তো প্রধানমন্ত্রী হলেন, আস্তে 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 একটা প্রশাসনিক জায়গায় এসে অনেক পরিবর্তন শুরু হলো, অনেক কিছু বদলাতে শুরু করলেন তিনি। কিন্তু তার সঙ্গে আপনি যে কথাটা ছেড়ে গেলেন সেই কথাটার সূত্রেই বলি যে উনি বলেছেন যে আমি বদলাইনি, বদলাবো না। কিন্তু নরেন্দ্র মোদীর ব্যক্তি জীবন নিয়ে নানাবিধ আলোচনা হয়েছে। তারপর উনি নাকি একটা খুব দামি মাশরুম খান, সেটা নিয়ে আলোচনা হয়েছিল। নরেন্দ্র মোদীর দাড়ি রাখা নিয়ে কথা হয়েছিল, করোনার সময় উনি খুব বড় দাড়ি রেখেছিলেন। নরেন্দ্র মোদীর পোশাক ইত্যাদি প্রভৃতি নিয়ে কথা হয়েছিল। আপনি তো ওকে খুব কাছ থেকে দেখেছেন, ওর খাওয়া, ওর পোশাক, ওর 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 স্টাইল স্টেটমেন্ট, এটা নিয়ে কি উনি খুব কতটা ভাবিত? সচেতন, সচেতন তো বটেই। উনি একবার আমাকে বলেছিলেন যে, আমি বলেছিলাম যে একটা এক্সক্লুসিভ খবর আমাকে দিই, প্রধানমন্ত্রী হয়েছেন, আমার তো আর কিছু চাই না, আমার খবর একটা এক্সক্লুসিভ এমন হবে যে একটা দারুণ, কেউ জানে না। তখন বলছে যে ক্যাসে ক্যাসে খবর চাই, তাহলে যে ক্যাবিনেটটা রিসাফল কবে করছো, কাকে ড্রপ করবে, কাকে আনবে, আমি উচ্চাসা সাংঘাতিক। তখন উনি হা 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 করে হাসলেন, জোরে জোরে হাসি, খুব জোরে জোরে হাসলো, হেসে বললো ये तो हम नहीं दे सकते हैं, वो तो मिनिस्टर जो है उनको भी कैबिनेट रिसफल के पहले पता चलेगा, वो हम उस स्टाइल में चलता नहीं है कि सब मीडिया में सब आ जाएगा उसके बाद कैबिनेट रिसफल होगा, वो हम नहीं करेंगे, लेकिन खबर सब कुछ खबर है ना। कैसे बोलो, मैं किस कलर का पगड़ी पहन के लाल किले में 15 अगस्त भाषण देंगे, वो कलर लेके मीडिया में इंटरप्रिटेशन हो जाता है। तो मुझे ध्यान में रखना पड़ता है कि हम लास्ट ईयर में अगर सैफरन पगड़ी पहन के गया राजस्थानी इसमें अटायर में, तो अभी ग्रे भी हो सकता है, तो अभी ये तुम्हारा एक्सक्लूसिव बन सकता है अगर तुम लिखोगे कि 15 अगस्त नरेंद्र मोदी ग्रे कलर का पगड़ी पहन के जाएगा। तो আমি বললাম যে এটা তো সাংঘাতিক কাণ্ড, সত্যি সত্যি তুমি গ্রে কালার পরে যাবে? बोले देखो ग्रे कलर से इंटरप्रिटेशन हो जाता है कि अच्छा सैफरन नहीं है, ग्रे, तब क्या नरेंद्र मोदी जी भी सेकुलर बनने की कोशिश कर रहे हैं, सैफरन कलर क्यों नहीं पहना? तो আমি তখন ভাবছিলাম যে লোকটা কিন্তু মিডিয়া সায়েন্স, যেটা এই যে পারসেপশন, যে কি পড়লে মানুষ কি ভাববে, কি ভাবে, হাউ হি উইল পারসিভ। বিদেশে গেলে হাতে ওয়াইন নিতে হয় প্রোটোকলে, অন্য রাষ্ট্রপ্রধানের সাথে ওয়াইনের গ্লাস ঠেকিয়ে। মনমোহন সিংকেও দেখেছি ওয়াইনের গ্লাস নিতে, তার মানে এই নয় যে মনমোহন সিং ইজ এ মানে হি মে বি নন অ্যালকোহলিক পারসন, কিন্তু আউট অফ কাটসি, আউট অফ। নরেন্দ্র মোদীর স্টাইল স্টেটমেন্ট তুমি বললে না, এটাই স্টাইল স্টেটমেন্ট। ও কিন্তু জুসই নেবে, ওয়াইন নেবে না, নেবে না। ওর যখন ব্রত চলছে, ও তো পালন করে না ওই সমস্ত ফুড হ্যাবিট, তুমি বলছো না যে এটা সাংঘাতিক ভাবে, ওই যে কি যেন বলে নবরাত্রি, নবরাত্রিটা তো সাংঘাতিক ভাবে উত্তর ভারত হিন্দি বলা হয়, মানে আমরা বাঙালিরা সবটা বুঝবো না, আমরা ষষ্ঠীর দিন থেকে দুর্গাপুজো শুরু করি, ষষ্ঠী তো এটা তো আমাদের শারদ উৎসব, কিন্তু ষষ্ঠী যখন, তাহলে তার তো একটা পঞ্চমী আছে, চতুর্থী আছে, একটা প্রথমাও আছে, প্রতিপদ, প্রতিপদ যেটাকে বলা। তো এখন এই প্রতিপদ থেকে যে শুরু, এটা তো মা চণ্ডীর ব্যাপার, এটা সর্বভারতীয় ক্ষেত্রে তো দুর্গার। এটা ওরা কিন্তু ওই সময়টাতে নবরাত্রি পালন করা, নবরাত্রির আলাদা খাবার। আমার এখনো মনে হয় যে শেখ হাসিনা এসেছে, হায়দ্রাবাদ হাউসে লাঞ্চ হচ্ছে, আমি ছিলাম সেখানে, এবং ব্যাংকোয়েট হলে। শেখ হাসিনা তিনি বেচারা মাছ ফাছ খেতে ভালোবাসেন, ঢাকা থেকে এসেছেন, তাকে ওই নবরাত্রির সময় নিরামিষ শুধু নয়, নবরাত্রির আলাদা খাবার হয়, ওই যেরকম শুধু নিরামিষ নয়, ওখানে ভাত ফাত তো খাওয়া যায় না, অন্ন, ওই সাবুর খিচুড়ি,
তারপরে মানে যেটা আর কি মোদি এগুলো মেনটেন করেন, সাংঘাতিক ভাবে মেনটেন করে। তবে হ্যাঁ, আমাকে যেরকম উনি যখন আমেরিকায় যান বা বিদেশে যান বা অন্য কোথাও যান, কুক যায় না সঙ্গে করে, ওকে সঙ্গে করে, তো সেটা বাজপেয়ীরও যেত। হ্যাঁ, বাজপেয়ী রাঁধুনি, সে তো ভয়ঙ্কর খাবার সব বানাতো, মানে মশলা ফসলা দিয়ে, আর এর তো যায় স্যুপ আর এ বানানোর জন্য আলাদা করে। কিন্তু মাশরুমটা খুব রোটে ছিল, ওটা না আমি জানি না, যেটা জানি না সেটা বলবো না, কেননা অনেক কিছু অসমর্থিত সূত্রে অনেক প্রচারও হয়, আমি ওটা জানি না। কিন্তু এটা জানি যে ওনার রেস্টুরেন্ট পাওয়ার সাংঘাতিক, সাংঘাতিক। আমি একবার বলেছিলাম যে আপনি কি করে মেনটেন করেন, আমার ভুঁড়ি বেড়ে যায়। আপনি বলে, আমি অমিত কবি বলা হ্যাঁ, মানে অমিত শাহকে, যে ও ডায়াবেটিক অমিত শাহ, কিন্তু অমিত শাহ কিন্তু রোগা হয়েছে শুধু সুগারের জন্য নয়, মানে অমিত শাহ বাড়ি থেকে খাবার নিয়ে আসা শুরু করেছে নর্থ ব্লকে, পার্লামেন্টের ঘরে, এবং বাড়ি থেকে ওর স্ত্রী যখন থাকে দিল্লিতে, সাধারণত স্ত্রী গুজরাটে বেশি থাকে অমিত শাহ, কেননা ওর ওখানেই ভালোবাসে বেশি। এখানে ওর রান্নার যে লোক আছে তাকে ওর স্ত্রী গুজরাট থেকে ইনস্ট্রাকশন দিয়ে দেয় আজকে এইভাবে সেভাবে, ওই টিফিন ক্যারিয়ার করে না অমিত শাহ খাবার নিয়ে আসে। এবং এটা অমিত শাহ বলেছে যে এটা মোদিজির জন্য সম্ভব হয়েছে, উনি নিজে খান। এটা কিছুটা মমতার সঙ্গে মিল আছে, হ্যাঁ, মমতা যেরকম না অন্যদের যারা খাবেন না, এই আপনারা ভাত খেয়ে ঘুমোন, হ্যাঁ, মমতা তো প্রকাশ্যে প্রশাসনিক মিটিং এ বলেছেন যে আপনি মোটা হয়ে যাচ্ছেন, আপনি মোটা হয়ে যাচ্ছেন। আমাকে যেরকম অনেকে, নরেন্দ্র মোদী একবার বলেছিল, আমি বলেছিলাম যে আপনি কি করে মেনটেন করেন, তার উত্তরে দিয়েছি, বললো আমাকে, মেহনত করনা পড়তা হ্যায় ভাইয়া। এই যে মেহনত করনা পড়তা হ্যায় ভাইয়া, তার মানে মেহনতটা কি করে সেটা তো উনি আমায় সবটা বলবেন না। তখন আমি সাংবাদিক সুলভ একটা, ওদের মধ্যে সব যারা আছে ওরা, ওদের নাম বলবো না, বেচারা, ওদের সোর্স ডিসক্লোজ করবো না, কিন্তু ওরা যেটা বলেছে, নরেন্দ্র মোদী শুধু ফ্রি হ্যান্ড করে তা না, একটা ওই আমি নামটা ভুলে যাচ্ছি, একটা আমেরিকান থেকে এসেছে, আমাদের এখানেও হয়, ভয়ঙ্কর মানে পরিশ্রম, পাইলেটস এরকম একটা কিছু নাম আছে, যেটার একটা জিমে করায়, ওনার বাড়িতে এখনই করেন, মানে এরকম বড় বড় পাথরের এরকম চাই আছে, তার উপরে উঠে নামা, তার মধ্যে পার্ট এ করে দেওয়া, মানে ওইগুলো মানে বেশ ফিজিক্যাল, মানে সবাই পারবে না করতে। তো এটা নর্মাল ট্রেডমিল আর এসব না, বরং উনি ট্রেডমিলটা করেন না। নরেন্দ্র মোদী তো মমতাকে ট্রেডমিল করতে বারণ করেছে, মমতা তো শোনেন না। মমতাকে বলেছেন যে এই বয়সে এরকম ভাবে হাঁটুর ওপরে হবে, ট্রেডমিলটা তুমি করো না, তুমি অত হেঁটো না, বেশি হাঁটারও একটা এ থাকে তো, কিন্তু ওটা তো নরেন্দ্র মোদীর সংযম নিয়ে কোনো কথা হবে না। হ্যাঁ, আমরা আসলে যেটা ছুঁতে চাইছিলাম এই আলোচনায়, যে একজন মানুষ যাকে আমরা টেলিভিশনের পর্দায় বহু দূর থেকে একটা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখি, তার নানা রকম ব্যক্তিগত অভ্যাস নিয়ে আমরা কথা বলি, আলোচনা করি, কিন্তু সত্যি যাকে তার খুব মানে কাছের বৃত্ত থেকে, খুব স্বল্প দূরত্ব থেকে একদম ব্যক্তিগত স্তরে গিয়ে যিনি দেখেছেন, সেই জয়ন্তদার কাছ থেকে আমরা আসলে ছুঁতে চাইলাম সেই মানুষটাকে এই আলোকবৃত্ত, এই পরিধির বাইরে গিয়ে। জয়ন্তদা, ধন্যবাদ আমাদের সাথে কথা বলার জন্য। আমরা দ্রুত এই অনুষ্ঠানের আরেকটি এপিসোড নিয়ে ফিরে আসবো। আপনারা অবশ্যই নজরে রাখবেন আজকাল.in এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। নমস্কার।